সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। কথা বলতে গিয়ে একটুখানি বিরক্ত তোমরা ফিল করতে পারো, কাশির জন্য। কি করব বলো, কাশি হয়েছে। গতকালকে সারাদিন আমি কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিইনি, শরীরটা বড্ড খারাপ ছিল। তার সাথে সাথে তো ব্যস্ততা রয়েইছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো গত পরশু দিন থেকে না, গত কালকে থেকেই মনে হয় একটা বিষয় আমার মানে বেশি করে দৃষ্টিগোচর হলো। বেশি করে এই কারণের জন্যই বললাম, কারণ ঘটনাটা যখন থেকে ঘটা শুরু হয়েছে তখনই কিন্তু আমার কাছে খবর চলে এসেছিল উইথ স্ক্রিনশট। ঠিক আছে, বিষয়টাকে একেবারেই মাহাত্ম্য দিইনি আমি। তো সেই কারণের জন্য মুখ খোলা তো অনেক দূরের কথা, কিন্তু বিষয়টা নিয়ে দেখলাম অনেক দূর জল ঘোলা হয়েছে এবং আমার নাম বলা হয়েছে, মানে আমাকে নিয়েও বলা হয়েছে। তো ভাবলাম দুটো কথা বলি, ঠিক আছে। আর আজকে একটা মানে যুগান্তকারী ঘটনা ঘটতে দেখলাম, তো সেটা নিয়ে কথা না বললেই না। প্রথমে বলি, জাস্ট দিদির গতকালকের ভিডিও, আর তার ভিডিও না লাইভ ভিডিওতেই মনে হয় যে, যাই হোক লাইভেই হয়তো, আমি তৎকাল লাইভটা হয়তো দেখিনি, পরে দেখেছি, সেই কারণে আমার ভিডিও বলে মনে হচ্ছে। তো সেইখানটায় আমি দেখলাম জাস্ট দিদি আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, আমার এই গয়নার বিজনেসের জন্য আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। তো কেউ কোনো ভালো কথা বললে তাকে সেই ভালো প্রত্যুত্তরটাই দেওয়া উচিত, এবং সেটাই হচ্ছে হিউম্যানিটি। এই যে হিউম্যানিটি আর ইনহিউম্যানিটি, এই দুটো নিয়ে চলছে। আমি মনে হয় বলতেও পারলাম না ঠিক করে, যাই হোক, মানবিকতা আর অমানবিকতা, এই বিষয়টা নিয়েই আজকের টপিকটা। তো জাস্ট দিদি, তুমি যে আমাকে কংগ্রাচুলেট করেছো, হাততালি দিয়েছো, তার জন্য তোমাকেও অসংখ্য ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ। আর এই যে অ্যাপ্রিসিয়েটটা করেছো, এই অ্যাপ্রিসিয়েশনটা যেন বজায় রেখো, পরবর্তীতে যেন এই কথার খিলাফে চলে যেও না। সে আমি আমার কন্ট্রোভার্সি জগতে যাই করি না কেন, সেটাকে বিজনেসের সাথে যেন গুলিয়ে ফেলো না। এই মানবিকতাটা তুমি বজায় রেখো, ঠিক আছে। এবার রইল পড়ে তোমার মেয়ের সঙ্গে, তুমি যেই তোমার মেয়ে ব্রেকফাস্ট লাঞ্চ এই সময় করার সময় যে তুমি সেটাকে রেকর্ড করে সেটাকে পাবলিক করছো, সেখান থেকে তুমি দেখাচ্ছ যে তোমার মেয়ে নতুন একটা জগতে যেতে চলেছে। দেখো, যদি কেউ কোনো কিছু করতে চায় এবং সেটা যদি ভালো হয়, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা সব সময় কর্তব্য, সেটাই কাম্য। সেটা তোমার মেয়ে হোক বা সেটা তোমার সামনে দাঁড়ানো কোনো শত্রু হোক, সে যদি কোনো ভালো কাজ করতে চায় তাহলে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এইবার তোমার মেয়ে এইরকম একটা পদক্ষেপ নিয়েছে, এবার সেটা ভালো পদক্ষেপ কি খারাপ পদক্ষেপ সেটা কিন্তু সবচেয়ে বেশি ভালো তুমি জানো। কারণ ক্ষতি হলে তোমার হবে, লাভ হলে তোমারই হবে। তোমার মেয়ের যদি কোনো ক্ষতি হয়, ভগবান না করুক হোক, তাতে আমাদের কোনো ক্ষতি না। আবার তোমার মেয়ের যদি লাভ হয়, তাতে আমাদেরও কোনো লাভ না, বা আমার কোনো লাভ নেই। সুতরাং তুমি যেটাই করবে, যেটাই বলবে, সেটা সম্পূর্ণটা তোমারই থাকবে, বাদ বাকি আর কারোর কিচ্ছু না, ঠিক আছে। তো এই তোমার এই মেয়ের বিষয়টা নিয়ে আমিও তোমাকে কংগ্রাচুলেট করতে চাই। যদি তুমি যেটা আমাদের কাছে প্রিটেন্ড করছো যে তোমার মেয়ে একটা মানে জব করতে গেছে, একটা ভালো ভবিষ্যতের জন্য গেছে, তাহলে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব, ঠিক আছে। বাদ বাকি আমার আর তোমার মেয়েকে নিয়ে আমি বেশি বক্তব্য বা মন্তব্য রাখতে চাই না। এই গেল তোমার বিষয়। এইবার যেটা কিনা এই হিউম্যানিটি মানে মানবিকতা অমানবিকতা, এটা নিয়ে কোন বিষয়টা, সেটা হচ্ছে বিশাখা। আমি কোনো সময় তাকে কোনো খারাপ নামে ডাকিনি আজ পর্যন্ত, আমার ডাকার প্রয়োজন পড়েনি, তার জন্য আমি বিশাখা নাম দিয়েই ডাকলাম। সে তার মায়ের অসুস্থতার জন্য কমিউনিটি পোস্ট দিয়েছে মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়ে। তো এই বিষয়টা ডাইরেক্ট যুক্ত হয়েছে কার সাথে? কৃতদাসের সাথে। আমার বিশ্বাস করো, আজকে সবটা না খুলে বলবো, পুরো একদম আমার মনের কথা সমস্তটা খুলে বলবো। আমি শখে কিন্তু কৃতদাস ডাকি না, আমি শখে ওকে কৃতদাস ডাকি না, বাধ্য করেছে। কারণ আমার এর থেকে ওকে অন্য কোনো যে নামে ডাকবো, জঘন্য নামে, হ্যাঁ আমি চাইলে ডাকতেই পারি, কিন্তু আমার সেটা ভালো লাগে না। ওই রাগ উঠলে পরে না কিছুক্ষণের জন্য বলি টলি, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে না আমার খারাপ লাগে যে আমি কি করতে, বাবা ও আমাকে ও তো সে কবে থেকে বলছে, বলুক না, আমি কেন বলতে গেলাম খারাপভাবে, এটা আমার খারাপ লাগে। তো সেই কারণের জন্য ওকে আমি আর কোনো খারাপ নামে, এর থেকে খারাপ নামে আর এর থেকে ভালো নামে আমি ডাকতে পারলাম না। তো কৃতদাসের সাথে ডাইরেক্ট যুক্ত হয়েছে বিষয়টা, যে কৃতদাসকে দাদা ডেকেছে, ভাইফোঁটা দিয়েছে, কেন সে সাহায্য করলো না, কেন সে বিক্রি করলো, হ্যাঁ না তা না, এই সমস্ত বিষয়ে কথা উঠেছে। প্রথমত বিশাখা আর তার মাকে আমি ভিডিও থ্রুতেই চিনি, ঠিক আছে, এছাড়া অন্য কোনোভাবে চেনার উপায় ছিল না, আর ইচ্ছাও নেই। তারা পার্সন হিসেবে তাদের পার্সোনালিটি আমার মনে হয়েছে তারা ফ্রিকেল মাইন্ডেড, তাদের স্প্লিট পার্সোনালিটি এরকম আমার মনে হয়েছে। এবং যেটা মানে
ভীষণ পরিমাণে সত্যি কথা আমার ওদেরকে নিয়ে, যেটা না বললেই না, আমার কাছে প্রচণ্ড ইরিটেটিং লাগে। ওদের বিহেভিয়ার, ওদের অতিরিক্ত গায়ে পড়া ভাব আমার বড্ড বিরক্তিকর লাগে, প্রকাশ্যে বলছি। আর এটা কিন্তু আমি তোমাদের সামনে প্রকাশ্যে বলছি, আমি কিন্তু এটা কৃতদাসের সাথেও বলেছিলাম। তখন গিয়ে কৃতদাস আমাকে এমন কিছু কথা বলেছিল, এবং আমিও মানে ওকেও বলেছিল, আমাকেও বলেছিল, মানে বিশাখার মায়ের কথা বলছি, তার সঙ্গে তার হাজব্যান্ডের রিলেশন, মানে ওদের কোনো সেন্স নেই, কার সাথে কি বলবে, কার সাথে কতটুকু কি বলা যায় না যায়, এই সম্পর্কে ওদের কোনো সেন্স নেই, ঠিক আছে। এইবার এই যে মায়ের অসুস্থতা, যেই সম্পর্কে যেটা নিয়ে কৃতদাস যেই ক্ল্যারিফিকেশনটা দিয়েছে, আমার কোথাও না কোথাও মনে হয়েছে যুক্তিটা ঠিক। আমার কোথাও না কোথাও মনে হয়েছে তোমরা এটা ভালো মতন জানো, কেউ আমাকে ছিঁড়ে কেটে রক্তাক্ত করে শুকোতে দিয়ে সেই মাছ করে খেয়ে ফেলুক, সেই মাংস খেয়ে ফেলুক, আমি যদি দেখি সেই মানুষটা সত্যি কথা বলছে, আমি কিন্তু বলি যে হ্যাঁ, যে মানুষটা যেটা বলছে সেটা ঠিক বলছে, এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে সে ঠিক বলছে, ঠিক আছে। তো আমার মনে হয়েছে কোথাও না কোথাও ঠিক, যে 10টার সময় থেকে যদি শ্বাসকষ্ট শুরু হয়, সে 1টা পর্যন্ত তার মাকে বাড়িতে রেখে বলছে আমার কোনো মাথায় কাজ করছে না, না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আজকে আমার চোখের সামনে যদি আমার পরিবার পরিজনের কোনো সদস্য, ইভেন পাড়ার কোনো সদস্য যদি আমি দেখি যে এরকম কষ্ট পাচ্ছে, তাহলে আমি তো মানে সর্বোপরি আমার পাশে কে আছে, আমার হাতের কাছে কে আছে, এমন না যে আমি ফোন করে ডাকবো, সাজেশন নিতে পারি, কিন্তু তাকে আসতে বলতে হবে, তাকে কিছু করতে হবে, এরকমটা হবে না, ঠিক আছে। তো এই জায়গাটা আমার কোথাও না কোথাও মনে হয়েছে ঠিক, যে রাত 10টা থেকে কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট মানে বিশাল একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, ঠিক আছে। তো তাকে নিয়ে রাত 1টা পর্যন্ত তাকে ওই কি করব না করব এটা করা, না, আমার মনে হয়নি এটা ওই বিশাখাদের তরফ থেকে এটা কোনো ঠিক যুক্তি। আর এই জায়গাতে আমার কৃতদাসকে ঠিক মনে হয়েছে। এইবার আসি সরকারি হাসপাতাল আর বেসরকারি হাসপাতাল, বিষয়টা না সম্পূর্ণ ট্রাস্ট ইস্যু, বিষয়টা সম্পূর্ণ ট্রাস্ট ইস্যু। আজকে আমাকে যদি কেউ বলে সরকারি হাসপাতালে চলো, আমি কিন্তু যদি আমার অবস্থা দেখি যে হ্যাঁ আমি প্রাইভেট পর্যন্ত যেতে পারবো, আমি কিন্তু প্রাইভেটে যাব, আমি কিন্তু সরকারিতে যাব না, কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভালো নয়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভালো নয়, ঠিক আছে। এইবার কি হয় বলো তো, ট্রাস্ট ইস্যু আর হচ্ছে মাথার মধ্যে চলতে থাকে, আর এখানটায় গেলে আমি পরিষেবাটা ভালো পাবো না, অটোমেটিক্যালি না আমার শরীর খারাপটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো এই বিষয়টা কৃতদাসের মতন ঠিক বলেছে, যে আমার মার ইউরিনাল ইনফেকশন হয়েছিল, তো তাকে নিয়ে আমি ভাঙড় হসপিটালে গিয়েছিলাম, তো সেখানটায় দারুণ মানে সুপার হসপিটালিটি পেয়েছে সে, সেটা আমি মানছি, হ্যাঁ সে পেয়েছে, নিশ্চয়ই পেয়েছে, ঠিক আছে। কিন্তু যারা কোনোদিনও হসপিটালে যায়নি, তারা কি করে হসপিটালে যাবে? এই সেম জিনিসটা হয়েছিল আমার নিজের দাদুর সাথে, মানে আমার মায়ের বাবার সাথে। শ্বাসকষ্টই মারা গেছে আমার দাদু। তার যখন শ্বাসকষ্ট হয়, আমার বাবা কথায় কথায় হসপিটাল, এবার আমার বাবা বলেছে আমার দাদুকে হসপিটালে নিয়ে যাবে, আমার দাদু বলছে আমি হসপিটালে যাব না, এবার তাকে বাধ্য হয়ে কি করতে হয়েছে, তার নিজের জায়গা মতন, নতবা অসুবিধা হয়ে যাবে, তাই না? তো এই কারণেই বলি, যার যেটা ট্রাস্ট, যেখানটায় যার ট্রাস্ট সেখানটায় সে যাবেই। এইবার আসি পয়সার অভাব, তার ঘরে সামর্থ্য ছেলে রয়েছে, ছেলে মেয়ে রয়েছে কর্মরত, তার পরিবার পরিজন রয়েছে, তার মা পেনশন হোল্ডার। আমি এরকম দেখেছি, আমার নিজের পরিচিত মানুষদের মধ্যেই দেখেছি, লক্ষ লক্ষ টাকা উপার্জন করে, ভালো ব্যাংক ব্যালেন্স, একটা মাত্র রোগ, একটা মাত্র অপারেশন, ব্যাংক অ্যাকাউন্ট খালি, তারপরে তাকে মানুষে জনে জনে দিয়ে হেল্প করেছে। সুতরাং এই বিষয়টা বলাটা একদমই উচিত না যে এত আছে, সব শেষ হয়ে গেছে, সব খেয়ে ফেলেছে। এরকম অনেক সিচুয়েশন হয় যখন মানুষ মানে এত নিমেষে শেষ, তাকে হাত পাততে হয়। আজকে যে হাত পাচ্ছে তার নিয়তটা দেখতে হবে, সে কি কথায় কথায় মানুষের কাছে চেয়ে বেড়ায়? এই যে আজকের যে লাইফটা দেখলাম কৃতদাসের, সেখানে দেখলাম কথায় কথায় নাকি চায়, সিলিন্ডারের পয়সা চায়, এর জন্য পয়সা চায়, ওর জন্য পয়সা চায়। এই সেম কেসটা হচ্ছে মারু আর তার বরের, সেম কেসটা, যেটা কিনা আমার সাথে হয়েছে। আজকে কৃতদাস বিশাখাকে দিয়ে এই বিষয়টা বলছে, কিন্তু সেম জিনিসটা কিন্তু আমার সাথে মারু আর তার বর করেছে, কথায় কথায়, শুধু আমার সাথে না, মন্দিরার সাথেও করেছে, সোনালিদির সাথেও করেছে, কথায় কথায় করেছে। তো এই যে যাদের নিয়ত খারাপ হয় না, তাদেরকে বলাটা সাজে, কিন্তু যারা ভুলে ভবিষ্যতে একবার চেয়েছে, আমার কথা আমি বলছি,
আমি আজকে স্বীকার করছি আমার সেই সময় একটুখানি জ্ঞান রেখে আমার শ্বশুর শাশুড়িকে না হয় আমি পরে বুঝিয়ে বলতাম, আমার গয়না বন্ধক দিয়ে আমি টাকা জোগাড় করতে পারতাম, তাহলে আজকে কিন্তু এই কথাগুলো আমাকে শুনতে হতো না। যদিও বা আমি এই জীবনে এই একবার মানুষের কাছে সাহায্য চেয়েছি, আর এই জীবনে এই লাস্ট বারই সাহায্য চেয়েছি। এরপরে আমার চিতায় ওঠা মঞ্জুর, আমার ইন্টারনাল অর্গান বিক্রি করা মঞ্জুর, মানুষের কাছে হাত পাতা আমার মানে এখানেও আসবে না, মাথাতে আসবেও না, ঠিক আছে? যাদের নিয়ত খারাপ না তাদেরকে বারংবার বলা, তাদের ভেতরে যে কষ্টটা হয় না সেটা গিয়ে কোথাও না কোথাও যে বলছে, বারংবার বলছে, তার গায়ে গিয়ে কিন্তু লাগে, তার গায়ে গিয়ে লাগে। আমাকে আজ পর্যন্ত মানুষ কেউ বলতে পারবে না সুতপা আমার 1 টাকা মেরে দিয়েছে, কেউ বলতে পারবে না। কিন্তু সেই সময়টা সিচুয়েশন এতটাই খারাপ ছিল, আর ওই রকম সিচুয়েশনে যার কিনা ভিন রাজ্য থেকে একটা কেস হয়েছে, যার সামনে 25 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট ধরে দিয়েছে, তার কি মান হুঁশ জ্ঞান কিছু থাকার কথা? আমারও কিন্তু সেই সেম পজিশন হয়েছিল। যাই হোক, আমি তবুও বলছি, আমার মানুষের কাছে সাহায্য না চেয়ে আগে প্রথম আমার যেটুকু সম্বল ছিল, যেটা কিনা আমারই ছিল, সেই গয়না বন্ধক দিয়ে তারপর আমি টাকাটা জোগাড় করতে পারতাম, পরবর্তীতে ছাড়িয়ে আনতে পারতাম। ওই সময় ওই বুদ্ধি কাজ করেনি, হয়তো আজকে এই ট্যাগটা পেছনে লেগে যাবে তার জন্যই হয়তো ওই বুদ্ধিটা কাজ করেনি, ঠিক আছে? এই কথা নিয়ে 49কে একটা কথা বলতে চাই। কালকে তুই বললি যে আমার মানুষের কাছে ভিক্ষা চাওয়া সম্পূর্ণ আলাদা, আর জাস্ট দিদি আর বিশাখার মানে আর্থিক সাহায্য চাওয়া, আমারটা হচ্ছে ভিক্ষা, তাদেরটা হচ্ছে আর্থিক সাহায্য, হোয়াট এভার, তারা যেটা চেয়েছে সেটা পুরো আলাদা ব্যাপার। বলি কি, তুই যেইভাবে আমাকে বলেছিস, তুই যেইভাবে, ছেড়ে দে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুই যেভাবে মিনাকে বলেছিস, সে যদি তোকে এখন ভিন রাজ্য থেকে কেস দিয়ে একটা ডাকে দৌড় করায়, বড় বড় বুকনিবাজি তোর পেছনে আর তোর বরের পেছনে একদম সুসুর করে ঢুকে যাবে, সুসুর করে ঢুকে যাবে, বুঝতে পেরেছিস? আমি বললাম না জামা কাপড় পরে মানুষের কাছে করজোরে ভিক্ষা চেয়েছি, তুই তুই নোংরামো করে তারপরে মানুষের কাছে টাকা চেয়েছিস, একবার না। আর তোর তো এটা নিয়ত, তোর তো এটা নিয়ত, তুই এর কাছে চাস, তার কাছে চাস, ওর কাছে চাস, তোর তো নিয়ত খারাপ। সে তুই প্রকাশ্যে ইউটিউবের মারফত চাচ্ছিস না, তোর চ্যানেলের মারফত চাচ্ছিস না, তাতে কি, তাতে কি, সো হোয়াট? তুই তো অন্যান্য মানুষের কাছ থেকে বাই ফোনে পার্সোনালি চেয়ে বেড়াচ্ছিস, তো তোর পার্থক্যটা কোথায়? তোর থেকে তো আমি ঢের ভালো। তো মুখ খুলবি না, চরিত্রহীন মেয়ে ছেলে, মুখ খুলবি না, যে কিনা বরের অনুপস্থিতিতে রাত 1টার সময় স্নান করে এসে ছবি দিয়ে অন্য পরপুরুষকে জিজ্ঞেস করে কেমন লাগছে বলুন তো, কি দরকার ছিল তোর? তোর দরকারটা কি ছিল? তোর বরকে পাঠাতিস নাকি সেটাও অন্য কাউকে পাঠাতে গিয়ে ওই পুরুষটাকে পাঠিয়ে দিয়েছিলিস? কি বলবি? কত আর ঢাকবি যে একে পাঠাতে গিয়ে আপনার কাছে চলে গেছে? ছাড়ুন না। কেন ছাড়বে? কেন ছাড়বে? নিয়ত এত খারাপ কেন? নিজে স্নান করে এসে তারপরে ছবি তোর বরকে পাঠাতিস, তোর বরকে পাঠাতিস, পরপুরুষকে পাঠিয়ে এখানটায় চরিত্রের বুলি ঝাড়তে বসেছ। বুলি ঝাড়তে বসেছ, তাই না? বদমাইশ ক্যারেক্টারলেস মেয়ে ছেলে, চল ফোট। যাই হোক, নিশ্চয়ই তোর সম্পর্কে এমন কিছু তুই বলে রেখেছিস জাজ দিদির কাছে, নিশ্চয়ই বলে রেখেছিস, যার জন্য তুই মুখ খুলতে পারিস না। বলে ফেলেছিল না যখন তুই কৃতদাসের ছেলের স্কুলে যাওয়া নিয়ে প্রতিবাদ করেছিলিস? বলে ফেলেছিল না? আমরা কি ভাবিস আমরা কিছু বুঝি না? যাই হোক, ভুলতে পারিস না, না আমার বিষয়টা ভুলতে পারিস না, তো তোর বিষয়টাও আমি ভুলতে দেব না। যখনই চোখে পড়বে, যখনই কানে ঢুকবে, আমিও আচ্ছা করে মনে করিয়ে দেবো যে তোর চরিত্র কতটা খারাপ, আচ্ছা সে মনে করিয়ে দেবো। বুঝতে পেরেছিস? চলে আসি ব্যাক টু দ্য পয়েন্ট। আচ্ছা, কতদূর বলছিলাম? এই টাকা চাওয়া নিয়ে, নিয়ত নিয়ে। তো যেখানটায় আমি শুনলাম যে বিশাখার মা এই সিলিন্ডারের পয়সা পর্যন্ত চেয়ে বেড়ায়, তার মা কি কেক খায় সেটা পছন্দ করে বলতে বলে, তার ব্যক্তিগত রিলেশন সম্পর্কে সে কোন জাতির ধর্মের ছেলের সাথে বিবাহিত পুরুষ না অবিবাহিত পুরুষ তার সঙ্গে ঘোরাফেরা করে, সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। কি বিষয় হচ্ছে টাকা পয়সা চাওয়া নিয়ে, তার নিয়ত সম্পর্কে। তো তার সম্পর্কে যা শুনলাম যে চাওয়াটা তার স্বভাব, চাওয়াটা তার স্বভাব, ঠিক আছে? ব্যক্তিগত জীবনে চাওয়া তার স্বভাব। সুতরাং এইসব মানুষের কাছ থেকে দূরে থাকা ভালো। তবে ওই যে বললাম, চিকিৎসা জগৎ এমন একটা জগৎ যেখানটায় কিনা এই চিকিৎসা, ডাক্তার আর উকিল কেন বলে ঢুকাতে নেই ঘরে, শেষ করে দেয়। আর উকিলের কাছে তাও তো খেপে 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 যায়, বাট ডাক্তারের কাছে গেলে একবারে চাটন দেয়,
বেরিয়ে যায়। তো এইটা আমি মনে করি যার সাথে হয় সে বোঝে। এবার বিশাখার মায়ের সাথে কি ঘটনা ঘটেছে, তার কত টাকা গেছে না গেছে সেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, তাই মন্তব্যও নেই। যেখানে আমি 2 টাকা দিয়ে হেল্প করিনি সেখানটায় আমার কোনো ট্রাস্টের মানে ওটাকে কি বলে ইনভেস্টমেন্ট আমার দরকারই নেই। আমি ট্রাস্ট ইনভেস্ট করবোই না। আমার পার্সোনালি ইরিটেটিং পার্সোনালিটি লাগে, ওরা প্রচণ্ড পরিমাণে বিরক্তিকর, প্রচণ্ড পরিমাণে গায়ে পড়ে, আমার সেটা পছন্দ না। আমার এরকম কোনো মানুষ পছন্দ না। আমি নিজে কারোর গায়ে পড়ি না, কোনো গায়ে পড়া মানুষ আমার পছন্দ না, পরিষ্কার কথা। আমি নিজে ক্লিন থাকতে ভালোবাসি, আমার চারপাশে যারা থাকবে তারা যেন বোঝনদার হয়, তাদের যেন মিনিমাম সেন্সটুকু থাকে, ঠিক আছে? এর জন্য তোমরা দেখবে আমি কোথাও গেলে পরে সে যদি আগে ক্যামেরা অন করে তখন আমি ক্যামেরাটা অন করি, কারণ আমার নিজের মধ্যে কেমন যেন গিল্ট ফিল হয়, এই কেমন একটা অড লাগে, করব রেডি তো, হ্যাঁ না তো, এই সমস্ত ফিল হতে থাকে, ঠিক আছে? তো যাই হোক, এই বিষয়টা বললাম। এইবার আসি এই কি যেন বলে, একটা যুগান্তকারী ঘটনা ঘটেছে সেটা নিয়ে বলতে যাচ্ছি। যে একটা যুগান্তকারী ঘটনা ঘটেছে সেটা কি, সেটা হচ্ছে আমাদের কৃতদাস আর আমার তো সিনেমা দেখার পার্টনার, সে ক্ষমা চেয়েছে। কোন বিষয়টা নিয়ে ক্ষমা চেয়েছে আমি নাম ধরেই বলি। আর হ্যাঁ, ওই বিশাখা আবার আমার নাম ধরে বলছিল যে সুতপা, সীমা, 49 এদেরকে নিয়ে কৃতদাস বিক্রি করে, আজকে আমাকে তাদের খাতায় ফেলে দিল। এবার এই যে আমার নামটা ধরেছে এটা নিয়ে কৃতদাস বলছে যে এই তো দল ভারী করছে। দল আর আবার প্রথমত আমাকে কে ঘোড়ামুখী বলবে, কে দালাল বলবে, কে চিটিংবাজ বলবে, কে ডিজিটাল ভিখারি বলবে, কে বলবে, কে সুতপা বলবে, কে বোন বলবে, কে দিদি বলবে, সেটা সম্পূর্ণ তার পার্সোনাল ব্যাপার, পার্সোনাল চয়েস। এতে আমার ঘন্টা ফরক পড়তা হয়। এই ঘন্টাটা আমি সেই হিসেবেই দেখালাম, তাদের উদ্দেশ্যেই দেখালাম যারা কিনা আমার নামটাকে সুতপা বা এই দুটোকে বাদ দিয়ে যারা বিকৃতভাবে ডাকে, তাদের ক্ষেত্রে আমার ঘন্টা ফরক পড়তা হয়। এবার যারা সুতপা বা বলে ডাকে তাদের জন্য অবভিয়াসলি আমার একটা ওয়ার্ম ওয়েলকাম তো থাকবেই। তো এই বিষয়টা বাদ। তা কি বললাম, সুতপা বলল আর দল হয়ে গেল মাই ফুট। কৃতদাস মাই ফুট। এই দল দল দল, এই মানুষের কাছ থেকে আমি যা পেয়েছি তাতে করে আমার আর ভক্তি নেই, শক্তি নেই, দুটোর কোনোটাই নেই, ঠিক আছে? তো যাই হোক, এবার কি যেন বলতে গেলাম, হ্যাঁ, ক্ষমা চেয়েছে। কার কাছ থেকে? যেটা বলছিলাম যে নাম ধরে ডাকছি, তনুশ্রীর কাছ থেকে আর রুনাদির কাছ থেকে। তনুশ্রী মেবি আমার সেম এজ, তার জন্য আমি তনুশ্রী বলেই বললাম। আচ্ছা, তনুশ্রীর কথা দুটো বলে নি। তনুশ্রীর কথা বলা আমার ভালো লাগে, ওর ভিডিও যখন চালাতাম ভালো লাগে, মানে কি ভালো লাগতো। এখন দেখি না যেহেতু, তার জন্য আর বলতে পারবো না। কারণ ওই কেউ যদি এসে বলে, আমি শুধু টাইটেলটা যখন দেখি না, তুই তামারি করছে, আমার দেখার প্রশ্নই ওঠে না। কেউ আমাকে নিয়ে নোংরা কথা বলছে, আমি আমার নেট পুড়িয়ে, আমি আমার সময় নষ্ট করে, আমি আমার মনটাকে কষ্ট দিয়ে তার ভিডিও দেখবো, এটা বড্ড ইললজিক্যাল, তাই না? বড্ড ইললজিক্যাল। এইবার কেউ ধরো মানে কারোর ভিডিও দেখে ধরো আমার দুটো কথা বলার থাকতে পারে, তারটা আমি তাও নেট পুড়িয়ে সময় নষ্ট করে দেখতে পারি, কারণ সেটা নিয়ে আমি কথা বলে 2 টাকা ইনকাম করব। একটা লজিক আছে, একটা ফ্যাক্ট আছে। যাকে কোনোদিন উত্তরই দেব না আর যার কথাতে আমার কষ্ট হবে সেই ভিডিও আমি দেখব না। তনুশ্রী, মুন্দি, এদের দুজনকে আমি একটা আলাদা জায়গায় রেখেছিলাম, এখনো তারা আমার জায়গা, সেই আলাদা জায়গাতেই থাকবে। আমি কোনো সময় তাদেরকে নিয়ে 2 খারাপ কথা বলিনি, বলতে পারবোও না। এটা আমার বিবেকে বাঁধে, ঠিক আছে? আর বাঁধবেও সারা জীবন। তনুশ্রী হচ্ছে, যখন আমি মন্দিরাকে সাপোর্ট করেছিলাম তখন আমার বিপক্ষে ছিল, আমি কোনো কিচ্ছু মনে করিনি। যখন আমি সংসার ছেড়ে চলে যাচ্ছি তখনও আমার বিপক্ষে ছিল, আমি কিচ্ছু মনে করিনি। কিন্তু আমার কোনো কথা না বলাতেই সে যে আমাকে তেড়ে ফুড়ে এইভাবে নোংরাভাবে অ্যাটাক করবে তাতে আমি কিছু মনে করিনি, বাট সেটাকে আমি ইগনোর করেছি। এটাই হচ্ছে বিষয়। এবার মন্দির কথাটায় আসি। আমার সঙ্গে কৃতদাসের একটা কথা আমি রিভিল করেছিলাম, ফোনালাপ রিভিল করেছিলাম, যেটা কিনা মুন্দিকে কোনো রকমভাবে হার্ট করার আমার কোনো রকম কোনো কি বলে ওটাকে, বলো না, প্ল্যান বা উদ্দেশ্য কোনোটাই ছিল না। ওইটা একটা নর্মাল কথোপকথন ছিল,
যেখানটায় কিনা আমি এটাই প্রিটেন্ড করতে চাইছিলাম যে দেখো কৃতদাস আমাকে নিয়ে কতটা ওয়ারিড এবং আমি কৃতদাসকে নিয়ে কতটা ওয়ারিড, এইটুকুই প্রকাশ করার জন্য তুলে ধরেছিলাম। এবার সেখানটায় অটোমেটিক্যালি মন্দির টপিকটা উঠে এসেছে, যেখানটায় কিনা অ্যাকচুয়াল আমি মিথ্যে কথা বলিনি। এই কথাটা যদি মন্দি আমাকে না বলতো যে ওই আরেকজন ছিল যাকে নিয়ে মন্দি এসেছিল তার খরচটা কিন্তু মন্দি বহন করেছিল, মন্দি যদি না বলতো আমার তো জানা সম্ভব ছিল না। আর এই বিষয়টা প্রচণ্ড নর্মালভাবে কিন্তু আমি কৃতদাসকে বলেছি। আর এখানটায় কৃতদাস আমার মনোভাবনা মন্দির সম্পর্কে কি এটা তুই কি প্রকাশ করেছিস আমি জানি, আর মন্দি কি বুঝে কান্নাকাটি করেছে আমার সেটাও জানা নেই, আমার সেটা বোঝার দরকারই নেই। কারণ আমি যেটা ভীষণ নর্মালভাবে বলেছি, আমি যেটা বলেছি সেটা নিয়ে কেউ যদি অতিরিক্ত ভাবাবেগে মানে চোখের জল ফেলতে থাকে, সেটা নিয়ে আমার কি করার আছে, আমি তো সেটাই বুঝে পেলাম না। যাই হোক, আমি কাউকে ক্ল্যারিফাই করতে এখানে বসিনি, আমি জাস্ট আমার মনের ভাব প্রকাশ করতে বসেছি। তো এই দুজন ব্যক্তিকে আমার খুবই ভালো লাগতো। আর হ্যাঁ, গ্রিপে রাখার, রুনাদিকে, তনুশ্রীকে, মন্দিকে, এদেরকে নাকি গ্রিপে রাখার। এখানটায় কেউ কাউকে কোনোদিনও গ্রিপে রাখতে পারেনি, পারবেও না। এখানটায় শুধু কিছু সময় ওই কন্টেন্ট কাজ করে, কিছু ভালো লাগা কাজ করে, কিছু সহমত কাজ করে, আর কিছু মতবিরোধিতা কাজ করে, যেটা কিনা পরবর্তীতে শত্রুতায় পরিণত হয়। আর কিচ্ছু না। এখানে আমরা কেউ কারোর বাড়িতে হাত পাততে যাই না, কেউ কারোর ভাত মেরে খাই না, কিচ্ছু করি না। এখানে শুধু সহমত আর অসহমত, এই দুটো জিনিসই, মিত্রতা, বন্ধুত্ব, সম্পর্ক। আবার এই দুটো জিনিসের মধ্যেই একটার গন্ডগোল হয়ে গেলে পরে, মানে অসহমত পোষণ করলে শত্রুতা, কাটা ছেঁড়া, মাংস ছিঁড়ে খাওয়া, প্লাস হচ্ছে আর কি করা, বদনাম করা, মিথ্যে অপবাদ দেওয়া, ঠিক আছে, এগুলো হতে থাকে। তো যাই হোক, এই বিষয়টা আমার ক্লিয়ার করা ছিল যে গ্রিপে কেউ কোনোদিনও কাউকে রাখতে পারে না। আমার হয়ে, আমার বিনা বলাতেই তনুশ্রী, মন্দি, রুনাদি আমার হয়ে ভিডিও করতো। তো সেই কারণে একটা সখ্যতা জাস্ট তৈরি হয়েছিল। আমি কাউকে গ্রিপে রাখিনি আর রাখার চেষ্টাও করিনি। কেউ কোনোদিনও বলতে পারবে না যে আমি গ্রিপে রাখার চেষ্টা করেছি। আমার যদি কোনো ভিডিও খুব ভালো লাগতো আমি কমিউনিটিতে দিতাম, পরিষ্কার কথা। আর আমার খুব কম মানুষকে ভালো লেগেছে, এই ইউটিউবে এসে আমার ভিডিও ভালো লেগেছে এরকম খুব কম মানুষ আছে। তার মধ্যে মন্দির কথাবার্তা আমার খুব ভালো লাগতো। আমি এখনো বলছি, সে আমাকে নিয়ে কি কি নোংরা কথা বলে, কি কি খারাপ ভিডিও করে, আমার দেখার দরকার নেই। আমার তার যে জিনিসটা দেখে ভালো লেগেছিল আমি সেই কথাগুলোই বলবো। তনুশ্রীর কথা ফাটাচোরা যুক্তি, সেটা হয়তো আমার ক্ষেত্রেও দেয়, আমি দেখি না, আমার ভালো লাগে না তাই দেখি না। তাই বলে সেই মানুষ দুটোকে আমি কোনোদিনও ঘৃণা করিনি, ঘৃণা করতেও পারবো না। তারা আমাকে করুক, আমার কোনো কিচ্ছু যায় আসে না। এইবার একটা কথা বলি, এই যে কৃতদাস এদের কাছে ক্ষমা চাইছে কি হিসাবে, তনুশ্রীর সম্পর্কে কি হিসাবে ক্ষমা চাইছে, 49 তনুশ্রীকে মাসাজওয়ালি বলেছে। আর এই মাসাজ করতে যাই এই শব্দটা কে বের করেছে, কৃতদাস বলেছে, সেটা সে স্বীকার করে নিল। কৃতদাস, আমার না সত্যি সত্যি কেমন একটু হচ্ছে তোর কথা শুনে, আমার না কেমন একটু হচ্ছে। যাই হোক, এইবার আর রুনাদির সম্পর্কে একটা কথা বলেছিল, সেটা হচ্ছে কনি ঘষাঘষি, এই সমস্ত কথা। আর কিছু বলিসনি কৃতদাস? তনুশ্রীর ওই মাইনর এজের ছেলেটাকে নিয়ে, রুনাদির ওই একটা বাচ্চা ছেলেকে নিয়ে, আমার কাছে তো বাচ্চাই, ওই দুটো ছেলেকে নিয়ে, আমাকে নিয়ে নোংরা কথা বলিসনি? মন্দিকে নিয়ে, তারপরে ওই তার সঙ্গে এসেছিল কি মৌ, ওকে নিয়ে, তনুশ্রীকে নিয়ে, আমার বরকে নিয়ে নোংরা কথা বলিসনি? ওগুলো মনে নেই না? ও আচ্ছা, ওগুলো মনে নেই, আচ্ছা। যাই হোক, আমার মনে আছে, কারণ ওগুলো নিয়ে তনুশ্রী, মন্দি সবাই ভিডিও করেছিল সেই সময়, তার জন্য আমার মনে আছে। যেহেতু এই দুজনকে আমি দেখতাম, ভালোবাসতাম, সেই কারণে আমার মনে আছে। যাই হোক, ওই মাসাজওয়ালি বলার জন্য তুই ক্ষমা চেয়েছিস তনুশ্রীর কাছে আর দর্শকের কাছে। কেন? কারণ সেই সময়ে শত্রুতা হয়েছিল, তার জন্য তুই বেসলেস একটা কথা বলেছিলিস যার কোনো প্রমাণ নেই। কোথাও না কোথাও তুই তোর নিয়তটাকে সবার সামনে পেশ করে দিলি, যে যখন তুই কারোর সাথে শত্রুতা করে কথা বলিস তখন তাকে নিয়ে উইদাউট প্রুফ কথা বলিস, তার চরিত্র হনন করিস। এটা তুই নিজের মুখে স্বীকার করে দিলি, ঠিক আছে? তো তুই তার জন্য বলে দিলি যে এর পরে যদি আর কেউ কিছু বলে এই নিয়ে, তাকে যেন ধুয়ে দেওয়া হয়। তারপরে রুনাদির বিষয়টা, ওই কনি ঘষাঘষি করে, সেইটাও তুই মিথ্যে কথা বলেছিস, সেটা তুই স্বীকার করে দিলি। বলছি কি, কবে আইবে আমার পালারে, যেদিন চাইবি তুই ক্ষমারে, 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 কবে আইবে আমার পালারে, যেদিন চাইবি তুই ক্ষমারে, ক্ষমারে, ক্ষমারে। বলছি কি,
এই আমার সম্পর্কে ঠিক কতগুলো মিথ্যে কথা বলেছিস ওটা কিন্তু একটুখানি নোট ডাউন করিস। এই যেমন কিনা ওই মানে আমি যেই ফ্ল্যাটে ছিলাম সেটা আমি কিনে নিয়েছি, এই যেমন কিনা আমি আর মারু যখন দীঘায় গেছি সেখানটায় আরও দুজন ছিল, এই যেমন কিনা কেন আমরা ট্রেনের টিকিট না পেয়ে বাসে করে গেলাম, তড়িঘড়ি করে, দেখেছিস তো সব লাইভ দেখি, তড়িঘড়ি করে বাসে করে গেলাম কারণ সুদূর থেকে একজন তখন উঠে পড়েছে। তারপরে তারপরে আর কি কি আরো প্রচুর প্রচুর প্রচুর। ও এই যে নতুন আলমারিটা সেটা নাকি মেক্সিকো থেকে এসেছে, মানে পায়েল দিয়েছে আমাকে। তারপরে তারপরে আরো অনেক 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 আরো অনেক এরকম কথা বলে রেখেছিস। ও মেন কথা তো বলতে ভুলেই গেছি, তোর সঙ্গে আমি সিনেমা দেখতে চেয়েছি। আমি তোকে বলেছিলাম যে আমি তোর সঙ্গে সিনেমা দেখতে চেয়েছি, তুই যে সেই সম্পর্কিত চ্যাটগুলো যে বের করেছিস, তুই একটা বার তোর ছেলের মাথায় হাত রেখে বল যে আমি তোর সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার কথা বলেছি। তুই একটা বারের জন্য বল, ব্যাস, তাহলেই আমি যদি নাও করে থাকি আমি মেনে নেবো, হ্যাঁ যা আমি করেছি। তুই একটা বার তোর ছেলের মাথায় হাত রেখে বল। তো যাই হোক, ক্ষমা চেয়েছিস, ভালো লাগলো। সে আমার কাছে ক্ষমা চা বা তনুশ্রীর কাছে ক্ষমা চা বা রুনাদির কাছে ক্ষমা চা, আমার দেখে ভালো লাগলো। এই পরিবর্তনটা তোর মধ্যে দেখে আমার ভালো লাগলো, সত্যি বলছি ভালো লাগলো। এই যে একটা ধক না ক্ষমা চাওয়া, সে তুই আমার কাছে মনে মনে চেয়ে নিস তাহলেও হবে, মনে মনে চেয়ে নিস তাহলেও হবে, ভগবান শুনলেই হবে, আমি না হয় নাই শুনলাম, কিন্তু তুই তনুশ্রীর কাছে রুনাদির কাছে ক্ষমা তো চেয়েছিস, এটাই অনেক। এটা কম কি? যাকে একসময় ভালো লাগতো তনুশ্রী, যার ভিডিও ভালো লাগতো, তার কাছে ক্ষমা চেয়েছি, সেই আমার কাছে যথেষ্ট। এবার আসি রুনাদির কথায়। এই যে কথাটা বলেছিস এটা তো মন আমার আরো ছুঁয়ে গেছে। কি জানি কি করলি তুই আজকে। সেটা হচ্ছে এই যে রুনাদি প্রফেশনালিজম মেনটেন করতে গিয়ে, বা প্রফেশনালিজম মেনটেন না, অ্যাকচুয়ালি প্রফেশনালিজমের একটা মানে আগলি রূপ, একটা বিচ্ছিরি রূপ আমাদের সামনে তুলে ধরতে গিয়ে, আমার মিটআপে গিয়ে তোদের সঙ্গে যেই মানে মাতামাতিটা করেছিল, সেটা যে ঢলানি ছিল এক প্রকার, সেটা যে তুই বললি যেটা সেটা উচিত হয়নি, এটা তুই ঠিক বলেছিস, এটা তুই একদমই ঠিক বলেছিস। সেই সময়ে আমি কিছু বলিনি, রুনাদিকে কিচ্ছু বুঝতে দিইনি, শুধুমাত্র আমার সঙ্গে যারা ছিল তারা ছি ছি করেছে, আমি তাদেরকে জাস্ট চুপ করিয়ে রেখেছিলাম যে আমি আমার মিটআপে কোনো রকম কোনো অশান্তি চাই না, সুতরাং সব চুপ করে যাও, ও যার মত মানে রুনাদি তার নিজের মন মতন যা করছে করতে দাও, কোনো ফারাক পড়ে না। আমি প্রচন্ড পরিমাণে হ্যাঁ এরকম করা পাবলিক মন কি হতো আচ্ছা, না হতো অর ভি আচ্ছা। আজকে এতদিন পরে তুই কমসে কম বললি তো যে সেই সময় ওইটা করা ওনার উচিত হয়নি। আর এই যে বলি না যে গিফট কম হয়ে গিয়েছিল, যেহেতু ছেলে গেছিল তার জন্য গিফট কম হয়ে গিয়েছিল, তার জন্য আমাকে একটা ডিনার সেট পাঠিয়েছে। বুকে হাত দিয়ে বলতো, তুই কথাটা একদম যুক্তি সহকারে বলেছিস। গিফট, আরে একটা ফুল একজন নিয়ে এসেছিল, একটা মিষ্টির প্যাকেট একজন নিয়ে এসেছিল, ওটাই আশীর্বাদ হিসেবে মাথায় করে রেখেছি। সেখানটায় রুনাদি একটা বিছানার চাদর, বেডশিট আমাকে দিয়েছিল, ঠিক আছে? তো এটা কি কোনো কথা বলতো? এই যে ঠিক যেমন মারুর বর বলেছিল যে বাজেট ছিল না তার জন্য আমাকে ডাকেনি, এটা যেমন একটা বোগাস কথাবার্তা, ঠিক তেমনি তুই আজকে যে বললি যে রুনাদি একটা বেডশিট আমাকে দিয়ে ভেবেছিল যে উপহারটা মনে হয় কম হয়ে গেছে, তার জন্য আমাকে একটা ডিনার সেট পাঠিয়েছে। হ্যাঁ, তো এই যুক্তিটা কি কোনো জায়গা থেকে খাটে বলে তোর মনে হয়? এখনো পর্যন্ত ঢাকার চেষ্টা করছিস, এই জায়গাটা অন্তত ঢাকিস না। ওটা তার গিল্টি বশত সে পাঠিয়েছিল, সে ওখানটায় যা করেছিল সেই গিল্টি বশত পাঠিয়েছিল গিফটটা, ঠিক আছে? তো যাই হোক, এই বিষয়গুলো গেল। এইবার তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই জাস্ট দিদি অনেকবার বলেছে যে কি করে পারলো, আমাকে উদ্দেশ্য করে কি করে পারলো যে কিনা ওর মিটআপে গিয়ে এত নোংরামো করেছে, ওর মিটআপ ভঙ্গ করার চেষ্টা করেছে, হ্যানা করেছে ত্যানা করেছে, ওকে এত কথা বলেছে। ও আর একটা কথা মনে পড়লো গীত দাস, এই যে আমি যখন দিল্লিতে চিকিৎসা করাতে গেছিলাম, তুই যে আমাকে সেক্সোলজিস্ট বানিয়ে দিয়েছিলিস, বিভিন্ন জাতির পুরুষেরা থাকে, ওটাও তো একটা মিথ্যা কথা ছিল বল। তো যাই হোক, হঠাৎ করে মনে পড়ে গেল, তখন মনে করার চেষ্টা করছিলাম, মনে পড়ছিল না। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই যে জাস দিদি বারবার বলে কিসের জন্য বারবার আমি কৃতদাসের সঙ্গে আবার প্যাচ আপ করে নিই। আমি আজকে একটা কথা বলি, কৃতদাসের সাথে আমি প্রচুর কথা বলেছি, বিশ্বাস করো প্রচুর কথা বলেছি, আর একবার কথা হলে 20 মিনিটের নিচে কথা হয়েছে এরকম দিন খুব কম গেছে।
20 মিনিট 40 মিনিট কত কথা যে হয়েছে, আর সব সংসার বেসের কথাবার্তা, ইউটিউব বেস কথাবার্তাও হতো, সংসার নিয়ে কথাবার্তা। এই যে কৃতদাস বলে না ওকে ওকে কোনো খারাপ চোখে দেখা, আমি জিন্দেগিতে কোনোদিনও ওকে খারাপ চোখে দেখিনি, আর আমি এটাও বলবো না ও কোনোদিন আমাকে খারাপ চোখে দেখেছিল, কিন্তু কি জন্য এই ধরনের নোংরা কথাও বলে যে আমার ওর প্রতি কুদৃষ্টি ছিল, সেটা আমি আজও বুঝে পাই না কিসের জন্য বলে। আমি তো কোনোদিনও বলি না আর বলবোও না। হ্যাঁ, প্রচুর কথাবার্তা হয়েছে, কোনো কোনো কাজ করতে গেলে ধরো ফোন করেছে, এই যে ধরো একটা ফোন কিনতে গেছিলাম যখন আমার Vivo 56, এই ফোনটা যখন আমি কিনতে যাই তখন আমি কথা বলে ফোনের দোকানে কথা বলে ফুচকা খেতে গেছি, ঠিক সেই সময়টা মানে ফোনের দোকান থেকে বেরিয়ে ফোনের দোকানে ছিলাম প্রথমে, তখন এই কৃতদাস ফোন করেছে আমাকে, কি করছেন হ্যানা তেনা। সেদিনও কিন্তু বরের ছুটির দিনই ছিল, আমাদের কোনো এরকম বাধ্যবাধকতা ছিল না যে বরের ছুটির দিনে আমি কৃতদাসের সাথে কথা বলতে পারবো না, কারণ আমার বর বুঝতেই পারে, আমার বর বুঝতে পারছে, জানে, আমার বর আমাকে জানে যে ও একটা ছেলে মানুষের সঙ্গে কথা বলছে, কোনো ব্যাপার না, ওর মনে কোনো গিল্ট নেই, কোনো রকম কোনো নোংরা চিন্তাভাবনা নেই, সেই কারণে আমার বর কোনো সময় কিছু বলতোও না যে হ্যাঁ কার সঙ্গে কথা বলছো, ওই তো ওর সাথে কথা বলছিলাম, কোনোদিনও কোনো সন্দেহ করেনি। তো এবার ফোন কিনতে যাচ্ছি, বলছে আমাকে জিজ্ঞাসা করবেন তো, আমাকে তো বলবেন, আমি তো ঠিক বুদ্ধিটাই দেবো। তখন ও যেটা বললো সেটা নিলাম। আমি চাচ্ছিলাম 4G 5G, তখন 4G 5G এরকম হচ্ছিল, মানে উঠেছে সবে 5G 5G। তখন ও বলছে আমার বউ নিয়েছে স্যামসাং এর একটা ফোন, 4G 5G সেই একই, আপনি 5G কিসের জন্য নিতে যাবেন, আপনি 4G নিন। নিলাম 4G। ছোট ছোট বিষয়, এই ধর চশমার বিষয়টা, এই চশমাটা যখন নিলাম, আরে আপনাকে তো ঠকিয়ে দিয়েছে, আপনি এখানটায় আসুন, এই চশমা নেই। প্রত্যেকটা বিষয়, এই ছোটখাটো সংসারের একটা জিনিস শেয়ার করতে করতে না, দীর্ঘদিন মানুষের সাথে কথা বলতে বলতে না, একটা বন্ডিং কোথাও না কোথাও একটা अभी মুঝ মে কহি, আমি ভাবতাম মানে এখন রিসেন্টলি ভাবছিলাম যে আমি হয়তো কোনো কিছুতে খারাপ লাগে না, কোনো কিছুতে কষ্ট হয় না, হঠাৎ করে না সেই স্মৃতিগুলো মনে পড়তেই না ফট করে মনে হয় যে কি করে একটা মানুষ, সেই মানুষটাই এইভাবে কি করে অ্যাটাক করতে পারে, এইভাবে কি করে বলতে পারে, হঠাৎ করে না মাথায় চলে আসে, মনের মধ্যে চলে আসলো। মানে আমার কিন্তু সহসা ওকে নিয়ে ভাবিও না, ঠিক আছে চলো লাইভ করছে চলো দেখি, ঠিক আছে কত বলতে পারে বলুক, কত বলতে পারে বলুক, কিন্তু যখন এগুলোকে না ওই বলে না রিমাইন্ড করি না, তখন কোথাও না কোথাও কামড় দেয় বুকের মধ্যে যে এই মানুষটার সঙ্গে আমি দিনের পর দিন কথা বলেছিলাম, এই মানুষটার সঙ্গে কোথায়, আমি তো কখনো ওকে কোনো নোংরা মন নিয়ে তো কোনো সময় কোনো কথা বলিনি, তাহলে কেন এরকম মানুষের সামনে আমার চরিত্র নিয়ে কেন এরকম করে। যাই হোক, আমার বরকে নিয়েও কত কিছু বলে, আমি কোনো সময় খুব কম উত্তর দিই, তোমরা জানো আমি খুব কম উত্তর দিই, কারণ কত বলবে মানুষকে, কত বলবে, তাই না। তো যাই হোক, এই কারণের জন্য কোথাও না কোথাও এই যখন ওই সেবক দাদা যখন ওকে ফাঁসানোর চেষ্টা করছিল, সেই সময় কিন্তু আমি এটাই বলেছিলাম যে আমি কিসের জন্য তোমার কোনো ক্ষতি হোক চাই না, সেটা তুমি বুঝবে না, সেটা তুমি বুঝবে না, ঠিক আছে। এইটা একটা লাগাও, এইটা একটা টান, আর এই টানের মধ্যে কোনো নোংরামি ছিল না, ঠিক আছে। মেবি হয়তো নেই, নতবা এই কাজল হয়তো নষ্ট হতো না, তাই না, কাজলটা নষ্ট হতো না। তো যাই হোক, দেখলাম আজকে ক্ষমা চাইলো, ভালো লাগলো দেখে। আর হয়তো এই যে ও যে ক্ষমা চেয়েছে, যেটা কিনা অবিশ্বাস্য, সেটা হয়েছে বলেই হয়তো আজকে এই কথাগুলো বেরোলো, নতবা হয়তো বেরোতোও না, আর কোনো দিনের জন্য বেরোতো না। সময় না আমাদের জীবনে খুব কম, তাই এই সময়টাকে একে অপরের বিরুদ্ধে হিংসা, নোংরা কথা বলা, এগুলো বলা বাদ দিয়ে যদি, হ্যাঁ ভুল তো সবাই করেছি, এইগুলো যদি বাদ দিয়ে ভিডিও কেন হবে না, কন্ট্রোভার্সি কেন হবে না, কন্ট্রোভার্সি তো হবে। বারবার পুরনো জিনিস তুলে এনে নোংরামো করা, এই যে 49 যেভাবে বলে, আমি নিজে জানি আমি সেই সময় যদি একটু সাহস মনের মধ্যে রেখে আমি যদি নিজের গয়নাগুলো বিক্রি না করে বন্ধক দিতাম, তাহলে হয়তো আজকে এই কথাগুলো মানুষ আমাকে বলার সাহসটা পেত না, তাই না। সেক্ষেত্রে দেখো না, ওই প্রিয়া তার ছেলের বিএমটি করাবে বলে টাকা পয়সা নিল, মানুষের কাছ থেকে তুললো, কিন্তু তারপরেও সে করলো না, তাকে কিন্তু কেউ বলে না।
যেহেতু সে ব্লগার তার জন্য তাকে কেউ বলে না। কিন্তু আমি কিন্তু প্রিয়ার বিএমটি করানোর সময়, ছেলের বিএমটি করানোর সময় কিন্তু আমি নিজেও যতটুকু আমার সামর্থ্য ছিল সেই সময় আমি সাহায্য করেছিলাম এবং মানুষকেও বলেছিলাম সাহায্য করতে। আমার মনের মধ্যে কিন্তু বিন্দুমাত্র কিছু আসেনি যে না ওকে দেওয়া যাবে না, কেন ও তুলবে, আমার মনের মধ্যে কিন্তু আসেনি। কিন্তু পরে যখন দেখলাম যে ওর নিয়তটা খারাপ ছিল তখনই কিন্তু আমি ওর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলাম। চলো, এত সেন্টিমেন্টাল হয়ে যাও ভিডিও শুরুতে কখনো ভাবিনি। এটাই কারণ জাস দিদি, এটাই কারণ কোনো মানুষের সঙ্গে তুমি দীর্ঘক্ষণ যদি কথা বলো তার সেই শত্রুতাটাও না মাথার মধ্যে থাকে না। যখন দেখি তার প্রতি কোনো আঘাত আসছে, তাকে কেউ ক্ষতি করার চেষ্টা করছে, তখন সেটা থাকে না। এই যে যখন ম্যাডাম এই কৃতদাসের বিরুদ্ধে একটা ধনঞ্জয়ের ফাঁসি, তখন আমি তেড়ে ফুড়ে গেছিলাম, হ্যাঁ আমিও করব, কিন্তু আমি কিন্তু করতে পারিনি। আর কৃতদাসকে একটা কথা বলে রাখি, এই কথাটা স্পেসিফিক্যালি তোর জন্য, কারণ মানুষ কিন্তু এই কথাটা জানে না। যেহেতু তোর লাইভের থ্রুতে এই কথাটুকু তুই বলেছিস, তার জন্য তোর জন্য শুধু এইটুকু বলে রাখি। এই যে তুই বললি না গতকাল না গত পরশু দিনের লাইভে হয়তো তুই বলেছিস, সেই লাইভটা আমি দেখিনি, সেই লাইভটাতেই তুই বলেছিস যে আমার বিবাহবার্ষিকীতে আমি এমন কাউকে ইনভাইট করেছিলাম যার থ্রুতে তোকে আমি জুতোর বাড়ি মারতাম। আমি জানি তুই কার কথা বলছিস, তুই ভালো মতন জানিস তুই কার কথা বলছিস। বলিস না, কারণ আমি যদি এখন তার সঙ্গে কথোপকথনের রেকর্ডিং যদি তুলে দিই না, তাহলে তুই মুখ লুকানোর জায়গা পাবি না। কিন্তু তুই মুখ লুকানোর জায়গা পাবি না যে সে তার সঙ্গে আমাদের কি কথা হয়েছে, ঠিক আছে? সুতরাং একতরফা কথা শুনে আমাকে বলতে আসিস না যে আমি তোর মুখে জুতোর বাড়ি মারার জন্য। আমার একটা শুভ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমার কে শত্রু আমার কে মিত্র সেইগুলো মনে রেখে আমি চালবো, এতটাও রাজনৈতিকভাবে আমি পটু নই। এই যে তুই বলছিস না যে মিলে সুর মেয়েরা তুমহারা, কারোর সাথে সুরে সুর মিলিয়ে তারপরে তার ভেতরের কথা বের করে আনবো, আমি ওই সমস্ত পারি না, আমার করার দরকারই নেই। হ্যাঁ, কেউ আমার সঙ্গে করেছে যেটা কিনা মন্দিরের সঙ্গে আমার হয়েছে, যেটা কিনা আমি এখনো বলি যে না আমার ভুল হয়ে গেছে, ওর সঙ্গে আমার যাই হয়েছিল, ও আমাকে বিশ্বাস করে যে কথাগুলো বলেছিল সেগুলো তুলে ধরার কোনো মানেই ছিল না, কারণ ও আমাকে নিয়ে কিছু বলছিল না, যা বলছিল ওর বর বলছিল, যা বলার ওর বরকে আমি বলতাম, ঠিক আছে? তাই বলছি, যেটা তুই জানিস না, তোর মুখে জুতোর বাড়ি মারার আমার কোনো প্রশ্নই ওঠে না। যার মুখে জুতোর বাড়ি মারার সে নিজেরটা নিজের মেরে নেয়। তোর মুখে যদি মারার হয় তুই নিজেরটা নিজে মারবি, আমি কিচ্ছু করব না। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যদি তুই এটাই বলতে চাস যে তোর মুখে আমি জুতোর বাড়ি মারার জন্য তাকে আমি নিমন্ত্রণ করেছিলাম, তাহলে তোকে একটা কথা পরিষ্কার করে বলি, তাহলে তো তোর মুখে জুতোর বাড়ি পড়েছে, কারণ ননির মামার বাড়ির লোক এসেছিল। তুই বলেছিলিস না, দিন রাত বলে গেছিস না যে যারা কিনা তোর হাতে ননিকে তুলে দিয়েছে, গপুকে তুলে দিয়েছে, তারা পাপ করেছে, তারা এখন কান্না করে, বলেছিলিস না? তাহলে তো সেই হিসাবে তো তোর মুখে জুতোর বাড়ি এমনিতেই পড়েছে। আমি এত ক্রিটিক্যাল চিন্তা ভাবনা রাখি না রে আমার মাথায়, এত ক্রিটিক্যাল মানে এত জিলিপির প্যাচ আমার মধ্যে নেই। সুতরাং যাই বলবি একটুখানি চিন্তা ভাবনা করে বলবি, দ্বিতীয়বার যদি এই নিয়ে কিছু বলিস তার মান সম্মানটা কিন্তু আর থাকবে না, আমি রাখতে পারবো না, কারণ তার নিয়ত আমার বোঝা হয়ে গেছে। তোর কাছে এক কথা বলছে, আমার কাছে আরেক কথা বলছে। আমার তাকে নিয়ে কোনোদিন কোনো মাথা ব্যথা ছিলই না। তবে হ্যাঁ, যেই সম্মানটুকু তার প্রতি ছিল সেইটুকু আর থাকবে না, জীবনে কোনোদিন থাকবে না, আর নেই। কারণ একবার নোংরামি করার পরেও কিন্তু আমি সেই সমস্ত কিছু ভুলে গেছিলাম, কিন্তু এখন দেখলাম যে না, আমার ভোলাটা উচিত হয়নি, আর কিছুই না। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে মনের অনেক কথা বললাম। চলো, টাটা। এবার যাবো মাল আনতে।